নমস্কার বন্ধুরা, চলেছি তাওয়াংয়ের পথে পথে দু একটি জিনিস দেখে যাব। প্রথমে পড়বে যশবন্তকার মেমোরিয়াল, ওয়ার মেমোরিয়াল। এসে গেছি যশবন্তকার ওয়ার মেমোরিয়ালে। খুব সুন্দর এই জায়গাটির পরিবেশ। 1962 সালে ভারত চীনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যশবন্ত সিং রাওয়াত, উনি ছিলেন 4th ব্যাটালিয়ন গারওয়াল রাইফেলসের, ওনার স্মৃতিতে এই ওয়ার মেমোরিয়ালটা। মূলত উনি ছিলেন ল্যান্স নায়ক, কিন্তু এই যুদ্ধে উনি একটা বিশেষ ভূমিকা নিয়েছিলেন। উনি একলা চাইনিজ সোলজারদের বহুক্ষণ 72 ঘন্টা উনি ডিফেন্ড করেছিলেন, এবং সেই সময় 300 চীনা সেনা মারা গিয়েছিল। সেই চীনা সেনাদের একটা জায়গায় এখানেই দেখতে পাবেন তাদের কবর দেওয়া হয়, এবং সেই কবর স্থান রয়েছে এখনও। যশবন্ত সিং রাওয়াত ছাড়াও অন্যান্য যে সমস্ত ইন্ডিয়ান সোলজাররা সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন, তাদেরও এখানে ছবি সহ সব কিছু এখানে লেখা রয়েছে। দেখুন কি সুন্দর পরিবেশটা। এখানে যশবন্ত সিং রাওয়াতের যে ব্যবহৃত যে সমস্ত জিনিস, বিছানাপত্র ইত্যাদি সমস্ত রয়েছে, এবং এখানকার যে সেনাবাহিনীর লোকেরা, ভারতীয় সেনারা মনে করেন যে উনি এখনও আছেন এবং এখনও উনি সেনাবাহিনীকে সাহায্য করে যাচ্ছেন। যে জন্য উনি যে ল্যান্স নায়ক ছিলেন, তারপর ওনার প্রমোশন হয়, মরণোত্তর প্রমোশন, এবং উনি রিটায়ার করেন। এইখানে দেখুন আর যারা সেই সময় শহীদ হয়েছিলেন তাদের সম্বন্ধে লেখা রয়েছে, যারা বিশেষভাবে পরাক্রমভাবে যুদ্ধ করেছিলেন। আরেকটা জিনিস হচ্ছে, এই যশবন্ত সিং রাওয়াত কিন্তু মরণোত্তর মহাবীর চক্র পেয়েছিলেন। দেখুন জায়গাটার মাহাত্ম্যই আলাদা। মনটা অদ্ভুত লাগছে এই জায়গায় এসে। এক বিশেষ ধরনের মিউজিক বাজানো রয়েছে। এইগুলো হচ্ছে বাংকার 1, 2, 3, 4 করে এরকম বাংকার রয়েছে। দুটি বাংকার পেরিয়ে আমি বাংকার নাম্বার 3-তে ঢোকার চেষ্টা করছি। কিছুটা নেমে গিয়ে দেখুন, আগে কখনো আমি বাংকার দেখেছি কিন্তু ঢুকিনি। ব্যাপারটা কীরকম সেটা দেখার জন্য এই হচ্ছে বাংকারের ভিতরটা। আর এই যে সামনে দেখা যাচ্ছে পাহাড়, ওদিক থেকে কেউ অ্যাটাক করলে এখান থেকে এরা ডিফেন্ড করতে পারবে। খুব সাজানো গোছানো, সুন্দর, ছিমছাম। আরও একটি বাংকার। আসলে এই সেনাবাহিনীর জায়গাগুলো যেরকম হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। কিন্তু এইরকম জায়গায় এসে আমার কি জানি কেন মনটা একটু বিষাদে ভরে যায়। 1941-এর 19শে আগস্ট এই যশবন্ত সিং রাওয়াতের জন্ম, আর 17ই নভেম্বর 1962-তে উনি শহীদ হন। তো কম বয়সে দেশের জন্য এদের এই যে জীবনদান, এটা গর্বও হয়, আবার মনটা বিষাদগ্রস্তও হয়। मैं सूबेदार सुरेंद्र 24 जाट 46 इन्फेंट्री ब्रिगेड की तरफ से सिमरन के स्थल में आपका हार्दिक स्वागत करता हूँ। जैसा कि मैं समझ सकता हूँ कि आप लोग काफ़ी दूर से आए हैं यहाँ पे, और काफ़ी सीनियर सिटीजन्स भी हैं आप लोग, और गुवाहाटी से लेकर यहाँ तक का जो सफ़र है वो काफ़ी लंबा सफ़र रहा है आप लोगों के लिए, जिसमें आपको काफ़ी दिक्कतों का सामना करना पड़ा होगा। तो सेहत को नुकसान पहुँचा सकता है यहाँ का खासतौर से, क्योंकि सकता है कुछ ऑक्सीजन लेवल वगैरह ये चीज़ें थोड़ी कम हो जाती हैं। अभी आप जहाँ पे हैं वो तवांग
क्षेत्र का इलाका है, जसवंतगढ़ के नाम से जाना जाता है, जिसकी हाइट 10,960 फीट है। जहाँ पे आप खड़े हैं 461 लोगों का खून बहा है यहाँ पे। इसमें 300 चाइनीज हैं और 304 रेशियोज, 147 हुआ और 7 सिविलियन हमारे हैं। तो इतने सारे लोगों के द्वारा यहाँ पे खून बहा है उनका, और उनसे इस भूमि को पवित्र किया गया। और आज हम खड़े हैं तो इन लोगों की बदौलत है कि हम यहाँ पे सेफ में बोल पा रहा हूँ, आप मुझे सुन पा रहे हैं। ये लोग हैं तो 62 के हीरोज। कल हमने रिसेंटली ये फौज जो थी, पीछे की जो फौज थी, ये पीछे हट जाती है। बोला कि आगे से लड़ाई लड़ेंगे तो वहाँ पे लड़ाई लड़ने का सिलसिला अपना जारी करने की सोचते हैं। बट ये जवान यहाँ से इस पोस्ट को नहीं छोड़ते हैं कि मर जाऊंगा पर इस पोस्ट को नहीं छोड़ूंगा। और यहाँ पे फिर वो 72 घंटे तक लड़ाई को कंटिन्यू रखते हैं और चाइनीजों को रोक कर रखते हैं यहाँ पे। और इस तरीके से 300 जवानों को ये अल्फा कंपनी यहाँ पे खत्म करती है, चाइनीज सोल्जरों को। ये यहाँ की थोड़ी सी कहानी थी। जब ये शहीद हुए थे राइफलमैन जसवंत सिंह रावत, इनकी उम्र थी 21 साल। 21 साल की उम्र में शहीद हो चुके थे और शहीद होने के बाद में इन्होंने अपनी देश की सेवा जो करना है वो बंद नहीं किया। इनकी आत्मा यहीं रही और यहीं हमारी सीमाओं की रक्षा करती रही। तो इसलिए फौज ने इनको जिंदा मानते हुए इनको ऑल प्रमोशंस दिए जो एक सर्विंग सोल्जर को मिलते हैं। जो आप ये ड्रेस देख रहे हैं अभी राइफलमैन जसवंत रावत की ही है। ये 2018 में इनको ऑलरेडी कैप्टन का रैंक देके इनको फौज से रिटायर्ड कर दिया गया, बट आज भी यहीं पे हैं, आज भी हमारी सीमाओं की रक्षा कर रहे हैं। और ये जो पेड़ देख रहे हैं आप इस तरफ, ये वो पेड़ है जहाँ पर राइफलमैन जसवंत सिंह रावत ने अपनी आखिरी सांस ली थी। और इस पेड़ के मामले में यहाँ के स्थानीय लोग प्लस में जो फौजी हैं सभी के एक आस्था एक विश्वास जुटा हुआ जो सभी टोपी यहाँ पे वो दिख रहा है पूरा। और जो आपने सांस ली थी वो यहाँ पे ली थी। ये टेलीफोन जो देख रहे हैं आपकी लड़ाई के दौरान इस्तेमाल किया गया था। জায়গার কথা, যুদ্ধের কথা, জসবন্ত সিং রাওয়াতের কথা এক সেনার মুখেই আপনারা শুনলেন। ওনার ছবি তোলা মানা ছিল, কিন্তু ওনার ভয়েস রেকর্ডিং করা যেত, তাই আমি ওনাকে দেখাতে পারলাম না। আর বাকি যে সমস্ত সেনারা এই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন তাদের ছবি রয়েছে, আমি সেগুলো একটু তুলে ধরলাম। এই যে গাছটি, এই গাছটিতে উনি গাছটির তলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এখানে সবাই ধূপ ধুনো দিয়ে পূজা করে এবং এখানে একটা লোকাল লোকদের মানে মতে এখানে যা আপনি প্রার্থনা করবেন সেই প্রার্থনা নাকি পূরণ হয়। তো আমিও প্রার্থনা করে এলাম, আপনারাও যারা যাবেন এখানে প্রার্থনা করবেন। এত লোকের যখন বিশ্বাস, নিশ্চয়ই আপনার প্রার্থনা সফল হবে। জায়গাটি দেখে নিচে নেমে এলাম। ওদের ওখানে একটি ক্যান্টিন আছে, খুব সস্তা, সেখানে আমরা লাঞ্চ করলাম, করে চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন জাং ফলস। দেখুন কি অপূর্ব অপূর্ব বিশাল ফলস। 100 মিটার উপর থেকে জল পড়ছে। এই ফলসকে নুরানাং ফলসও বলে। নুরা হচ্ছে একজন মংপা মেয়ে ছিল, তো সে এই যুদ্ধের সময় জসবন্ত সিং রাওয়াতকে সাহায্য করেছিল। খাবার দাবার মানে তারা এনে দিত, লোকাল মেয়ে, তার নামে এটাকে নুরানাং ফলসও বলে। দেখুন কি অপূর্ব, তার উপর আবার রামধনু হয়েছে। আহা, আপনারা হয়তো ভাববেন যে আমি এই ফলসটা এত দেখাচ্ছি কেন। দেখুন ফলসটা থেকে আমি নিজে কিন্তু চোখ সরাতে পারছি না। শুধু ফলস না, ফলসটা এই সময় কি অপূর্ব রেনবো হয়েছে। দুটো জায়গায় রেনবো হয়েছে, একদম ফলসের পাশে আর একটু দূরে ফলসের জলটা পড়ে সেখান থেকে আবার ছোট ছোট যে বিন্দু
সেখানেও আর একটা রেনবো তৈরি হয়েছে, অদ্ভুত সুন্দর। পাশে নদী বয়ে যাচ্ছে। দেখুন গাঙ্গুলিবাবু কিন্তু চা নিয়ে বসে গেছেন। আমার তো পাগল পাগল অবস্থা। এরকম সুন্দর প্রকৃতি দেখলে আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই, আর অন্য কোথাও গিয়ে কাজ নেই। যদি এখানে কাছাকাছি থাকার জায়গা থাকতো, আর আমার যদি আগের থেকে প্রোগ্রাম থাকতো, আমি নিশ্চয়ই থেকে যেতাম জানেন। এমন সুন্দর জায়গা দেখাতে দেখাতে বলি বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে সম্ভব হলে আমাকে একটু উৎসাহ দেবেন। ফিরে যাচ্ছি, কিন্তু ফিরে যাওয়ার সময় পিছন ফিরে ছবি তুলছি, দেখছি। আমাদের এই জাং ফলস দেখা সাঙ্গ হলো, চলেছি তাওয়াংয়ের পথে। এই জায়গাগুলো কিন্তু মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা অরুণাচলে অনেকটা দূরত্ব, যার জন্য সময় অনেকটা লেগে যায়। কিন্তু আজকে যা দেখলাম সত্যি আমার মনের মণিকোঠায় থাকবে। ভুলে গেছি এই জাং ফলসের এখানে কিন্তু একটা হাইড্রোল পাওয়ার প্ল্যান্টও আছে, ছোট। 5:05 দেখো তাতেই কি অন্ধকার। অবশেষে আমরা চলে এলাম আমাদের নির্ধারিত হোমস্টে। আগে থেকে আমি বুক করেছিলাম, কাম ইন হোমস্টে তাওয়াংয়ে। এটা তাওয়াং যে মনেস্ট্রি তার কাছাকাছি, তাওয়াং মার্কেট এরিয়া থেকে একটু দূরে। আমি সেটাই চেয়েছিলাম। ঘর বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা ডবল বেডেড খাট রয়েছে, বাদবাকি যা যা থাকার সবই রয়েছে। টিভি রয়েছে, টয়লেটও বেশ পরিষ্কার। ঘর থেকে বাইরের দৃশ্য সুন্দর। রাত্রে বুঝতে পারছি না, উনি তো মানে যিনি মালকিন বললেন ভিউ রুম। আরেকটি ঘর, আমাদের যেহেতু দুটো ঘর নেওয়া রয়েছে, সানির জন্য একটি ঘর নেওয়া রয়েছে। এই ঘরটিতে দুটো আলাদা খাট রয়েছে। ঘরটি পুরোটাই নেওয়া হয়েছে, কিন্তু যেহেতু ও একলা থাকছে ঘরটিতে ভাড়া একটু কম নিচ্ছে। টয়লেটও সুন্দর। আমাদের ঘরটির ভাড়া 2000, আর এই ঘরটি 1800 না 1500 টাকা নিচ্ছেন। ড্রয়িং রুমটাও বেশ বড়, দেখুন খুব একটা হোমলি ব্যাপার রয়েছে ড্রয়িং রুমটাতে। আর একটা দারুণ ওপেন টেরেস রয়েছে, আমি দিনের বেলা দেখাবো, রাত্রে তো এটা বোঝা যাচ্ছে না। আরেকটা খুব সুন্দর যেটা, সেটা হচ্ছে একটা গ্লাসের রুম রয়েছে, এখানে বসে চিল করা যায়। আর দিনের বেলা ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগবে। রাত্রে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ব। বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। আজ তবে আসি, টাটা।